আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। গাছ ভর্তি বেলি ফুল। সেদিন দেখলাম আমার গাছের বেলি ফুল দেখে আপনারা সবাই খুব খুশি হয়েছেন। বিশ্বাস করুন, আপনাদের সাথে সাথে আমিও অনেক বেশি খুশি। বেলি ফুল, গন্ধরাজ ফুল, এই ফুলগুলো না আমার অনেক পছন্দের। এগুলোর যেমন সুন্দর, ঠিক তেমনি খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আছে। যাই হোক, বাসার কাজে হাত দিয়েছি। আজকে খালাকে নিয়ে ফ্যান পরিষ্কার, ঝুলঝাড়া এবং যত রকমের ওয়াল হ্যাঙ্গিং আছে সব কিছু পরিষ্কার, এই কাজগুলোতে হাত দিয়েছি। অনেক দিন পর এদিকের কাজগুলোতে হাত দিলাম। আসলে গত পর্বে তো বলেছি, রমজানের সময় কোনো রকমে আমি ঘরের গোছগাছ করে রাখতাম, সেভাবে ডিপ ক্লিন কখনোই করা হতো না। এখন সুযোগ পেয়ে পুরো বাড়িটাই পরিষ্কার করার চেষ্টা করছি। আজকে তারই অংশ হিসেবে আমার বাসায় যতগুলো ফ্যান আছে সবগুলো পরিষ্কার করেছি, সেই সাথে সমস্ত লাইটের শেডগুলো পরিষ্কার করেছি এবং ঝুল ঝেড়ে বাড়িটাকে মোটামুটি ভালোভাবে পরিষ্কার করেছি। আর এই ধরনের কাজ করতে গেলে যা হয়, ঘরবাড়ি অনেক বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তারপর সেগুলোকে আবার নতুন করে পরিষ্কার করতে হয়। আজকে আগে আর কারো বিছানা গোছাইনি, আমি জাস্ট খালি এই কাজগুলো শেষ করে তারপর ধীরে সুস্থে বিছানা পরিষ্কার করা, ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, মোছা, এই কাজগুলোতে হাত দিয়েছি একটার পর একটা। আর আমি যখন এই কাজগুলোতে ব্যস্ত, আমার ইউনি তখন আমার পায়ের কাছে ঘুরঘুর করছে। তার কাছে বিষয়টা খুবই অবাক মনে হচ্ছে যে এগুলো কী কাজ চলছে। সে যাই হোক, এখন আমি ঘরবাড়ি সব গুছিয়ে বিছানা নতুন করে গোছগাছ করে আবারও কাজ শুরু করেছি। আপনারা সবাই কেমন আছেন বলুন তো? আমি তো আমার মতন কাজের ফর্দ, আমার কাজকর্ম সব কিছুর গল্প করে যাচ্ছি। আর আশা করছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। সেদিন ফেসবুকে একটা নিউজ দেখে মনটা একটু খারাপ হয়ে গেছে। দেশে নাকি হামের প্রাদুর্ভাব খুব বেড়ে গিয়েছে, ছোট বাচ্চারা এফেক্টেড হচ্ছে। সেদিন নাকি বেশ কিছু বাচ্চা মারাও গিয়েছে। শুনে এত কষ্ট লেগেছে। এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, একটা মা কত কষ্টে একটা বাচ্চা পৃথিবীতে আনে, আর তারপর যদি সেই বাচ্চাটা এইভাবে হামের মতন একটা রোগে মারা যায়, সত্যি খুব কষ্টকর। সেই সাথে একটা পুরনো কথাও মনে পড়লো। আমি যখন আমার বড় বাচ্চাটাকে ক্যারি করছিলাম, সে যখন আমার গর্ভে ছিল, সে সময় কিন্তু আমারও হাম হয়ে গিয়েছিল এবং আমি সেই সময় একটা স্কুলের টিচার ছিলাম। তো সবাই খুব ভয় পেয়েছিল। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি মায়ের হাম হয়, অনেক সময় নাকি বাচ্চার হার্ট ফুটো হয়। তো তারপরে কত টেনশন, কত দোয়া। তারপর যখন আবার আমরা সেগুলো আল্ট্রাসাউন্ড করলাম, জানতে পারলাম আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে। আসলে একটার সাথে আরেকটা জিনিস কত জড়িত থাকে। হামের এই খবরটা পড়তে গিয়ে পুরনো সেই স্মৃতির কথা মনে পড়ে গেল। ইউনি কিন্তু পরিষ্কার বিছানায় গিয়ে দখল দিয়েছে। আর এই যে এত কিছু ঝুল ছাড়লাম, অনেক কিছু চাদর এবং অন্যান্য জিনিস বের হলো, ভাবলাম যে একদিকে সুন্দর রোদ উঠেছে, ওয়াশিং মেশিনটা চালু করে দিই। একদিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হতে থাকুক, অন্যদিকে আমি আমার কাজগুলো করতে থাকি। আপনাদের এরিয়াতে কারেন্ট কেমন যাচ্ছে আর থাকছে জানাবেন তো। আমার এখানে কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে হুটহাট কারেন্ট চলে যাচ্ছে। সাথে সাথে জেনারেটর পাচ্ছি বলে অতটা হয়তো ফিল করছি না, কিন্তু জেনারেটর যদি না থাকে তাহলে তো খবর হয়ে যাবে। তেলের যে অবস্থা, বিশেষ করে সবার গাড়ি, মোটরসাইকেলের তেলের যে লাইন, যে অবস্থা দেখলাম, তাতে তো এইরকম জেনারেটর চালানোর মতন তেল সরকার আপনাদেরকে দিবে তা আমার বিশ্বাস হয় না। আর এখানে আসলে কারো কিছু করারও নেই, সবই পরিস্থিতি এবং পরিবেশের কারণে হয়েছে। ওয়াশিং মেশিনটা যখন চালু করছিলাম, দেখলাম যে বেশ ময়লা হয়ে গেছে। আমি ঈদ করে আসার পর আসলে ওয়াশিং মেশিনটা একবারও পরিষ্কার করিনি। তো ভাবলাম যে চালু যখন করছি তার আগে একটু পরিষ্কার করে দিয়ে তারপর চালুটা করি। ওদিকে কিন্তু আমি টাইম সেটিং করে দিয়েছি, জাস্ট খালি স্টার্ট করে দিলেই হয়ে যাবে। দেখতে দেখতে ডিপ ফ্রিজ আর ওয়াশিং মেশিন কিনেছি, তাও কিন্তু 1 বছর হয়ে গেল। গত বছর এইরকম সময়েই আমি ডিপ ফ্রিজ এবং ওয়াশিং মেশিন কিনেছিলাম, মানে গত বছর রমজানের আগ দিয়ে কিনেছিলাম। তো সেই হিসাবে ধরতে গেলে 1 বছর কিন্তু হয়েই গিয়েছে।
আর এখানে যখন এটা পরিষ্কার করছিলাম হঠাৎ জানলার দিকে চোখ গেল। আমি যে গাছটা এখানে রাখি জানালার পাশে, তো দেখলাম বেশ সুন্দর কচি কচি পাতা বের হয়েছে আর বেশ সুন্দর গাছটা বড় হয়েছে, পাতাগুলো ছড়িয়ে গিয়েছে। আসলে বৃষ্টির পানি পেয়ে এবং মোটামুটি একটু যত্ন পেয়ে আমার কিন্তু গাছগুলো ভালোই আমাকে ফুল দিচ্ছে আর খুব সুন্দর করে বেড়ে উঠছে। তবে মরিচ গাছের ব্যাপারটা আমি কোনোভাবেই ধরতে পারছি না। অনেকগুলো মরিচ গাছের চারা গজিয়েছিল, সেখান থেকে 2-3টা মরিচ গাছ আমার বেঁচে গিয়েছে। এই যে দেখুন, আমি এই গাছটার কথাই বলছিলাম। এখানে কিন্তু মানি প্ল্যান্ট আর এই গাছটা দুটো আছে। তো যেটা বলছিলাম, অনেকগুলো মরিচের চারা হয়েছিল, সেখান থেকে 2-3টা চারা বেঁচেছে। তো তারপর তাদেরকে আলাদা করে আমি টবে দিয়েছি। এখন সেই মরিচ গাছ বট গাছের মতন হয়ে যাচ্ছে, বিশাল বড়, অনেক পাতা, কিন্তু কোনো ফুল নেই, ফল নেই। ব্যাপারটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এই বট গাছ মার্কা মরিচ গাছ দিয়ে আসলে আমি কি করব। আর বেশ কিছুদিন অপেক্ষা করব, তারপর যদি দেখি তার কোনো উন্নতি হচ্ছে তো হলো, না হলে আর কিছু করার নেই, তুলে ফেলেই দিতে হবে। রান্না করবার আগে তেলের বোতলগুলো একটু নতুন করে রিফিল করে নিচ্ছি। সয়াবিন তেলের বোতলটা তো আমার নিজের পেজ থেকে, আর এটা আমি আগে কিনেছিলাম। ভাবছি এই সরিষার তেলের বোতলটা চেঞ্জ করে সয়াবিন তেলের বোতলের মতন আরেকটা বোতল নেব। কিন্তু সরিষার তেল খুব বেশি একটা খাওয়া হয় না, অল্পতেই হয়ে যায়, তাই ওরকমভাবে এখনও ডিসিশন নিইনি। যাই হোক, তেলগুলো যদি হাতের কাছে রেডি থাকে তাহলে কিন্তু তখন কাজকর্মের বেলায়ও অনেকটা সুবিধা হয়। আমার সবচেয়ে বেশি আরাম লাগে কখন জানেন? যখন আমি সমস্ত মশলা বাটাগুলোকে একদম আমার হাতের কাছে রেডি পাই। আমি যেটা করি, অনেকটা করে মশলা বেটে ফ্রিজে রেখে দিই, তারপর সেখান থেকে কিছু কিছু মশলা নিয়ে আমার প্রয়োজন মতন মশলাগুলোকে নিচে রেখে নিচের পোর্শনে রাখি। এবার রান্না করতে গিয়ে যদি হঠাৎ করে দেখি যে নিচের ফ্রিজে যথেষ্ট পরিমাণে মশলা নেই, বিশেষ করে আদা বাটা, রসুন বাটা, তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায়। কখন আমি ডিপ ফ্রিজ থেকে সেগুলো বের করব, কখন ডিফ্রস্ট হবে আর কখন রান্না করব। সেই কারণে আমি যখনই আগের দিন রান্না করি তখন খেয়াল করি কতটুকু আদা বাটা, রসুন বাটা আমার বক্সের মধ্যে রয়ে গেল। তো তেল ভরা আদা, রসুন বাটা এগুলো সব যদি রেডি থাকে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি করা, দেখবেন রান্না বসানো খুব কঠিন কিছু না, কিন্তু তার আগের জোগাড়টাই সবচেয়ে বেশি কঠিন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু 2 চুলায় 2টো রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে মুরগি কষানো হচ্ছে, আর এই পাশে মাত্র 2টো কই মাছ আমি হালকা ঝোলে রান্না করার চিন্তা করেছি। তো কই মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু ঢ্যাঁড়স দিয়ে, কচি ঢ্যাঁড়স দিয়ে আমি এগুলোকে রান্না করব। আর ওই পাশে বাচ্চাদের জন্য তো মুরগি হচ্ছেই। আসলে মুরগির বিষয়টা এমন হয়ে গেছে, এটা এখন আমার রাখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। কিন্তু বাচ্চাদের জন্য একটু এই মুরগিটা যদি টেবিলে না থাকে তাহলে বড্ড বেশি প্যারা হয়ে যায়। আজকাল আবার আমার ছোটো মেয়ে নতুন ঢং শুরু করেছে, তার নাকি মুরগি খেতে ইচ্ছে করছে না। তো সব কিছু মিলে আমি আসলেও একটু প্যারাতেই আছি। এই যে মাছ রান্না প্রায় শেষের দিকে, কচি কচি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছিলাম আমি, আর এই যে মুরগি কষানোটাও শেষের দিকে। এখন খালি একটুখানি জিরা গুঁড়া দিয়ে দেবো, তাহলে আমার মুরগি রান্না শেষ। তো মোটামুটি রান্নাবান্না শেষ করেছি, টেবিলে খাবার দিয়ে চটজলদি নামাজ গোসল শেষ করে আমি আজকে একটু বাইরে যাব। কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে শেয়ার করব। এই যে খুব সুন্দর একটা সাজনার ঝোল করেছিলাম, সেটা দিয়ে দিলাম। ওটা অফ ক্যামেরাতেই করা হয়েছে, আপনাদের দেখানো হয়নি। কই মাছের ভুনাটা আমি এখানে দিয়ে দিলাম। আসলে আমাকে বলা হয়েছে পাতলা ঝোলে খেতে, কিন্তু কই মাছের এইটা রেসিপিটা একটু ভুনা টাইপেই হয়ে গেছে, যদিও খেতে বসে একটু ধমক টমক খেয়েছি। মুরগি ভুনা এখানে রেখে দিলাম, আর ভাত। আমি বললাম না যে আমরা লাল চালের ভাত খাওয়া শুরু করেছি। এই ভাতটা কিন্তু খুবই ভালো। আমি প্রথম 1 বস্তা লাল চাল বাসায় তুলতে দিয়েছি এবং সেটার ভাত খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সত্যি ভাতটা ভালো। আর এটার সাথে আমার বাচ্চারাও দেখলাম ভালোভাবে অ্যাডজাস্ট করেছে। এখানে একটু আলু ভর্তা ছিল, সেটা রেখে দিলাম, কেউ যদি খায় তো খাবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখন আমি একদম একদৌড়ে চলে যাব, নামাজ গোসল শেষ করব এবং একটু বাইরে যাব। তবে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং জানাবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু। যেহেতু এটা একটা পারিবারিক ট্যুর, আমরা সত্যিই সেই ট্যুরটা অনেক এনজয় করেছি। এই যে বের হয়ে গিয়েছি আমার পরিবার পরিজন নিয়ে, সবাই মিলে ছুটে চলছি
300 ফিট দিয়ে পূর্বাচলের দিকে। পূর্বাচলের অনেক গল্প শুনেছি, সবাই হাঁস খায়, রুটি খায়, নান খায়, পরোটা খায়, আরও কত কিছু। এছাড়াও খুব সুন্দর জায়গা, এটা সেটা আরও বহু কিছু। তো সেদিন আমিও গেলাম, দেখলাম আসলেও নতুন করে পূর্বাচলকে। যখন বিদেশ চলে গিয়েছিলাম তখন খালি চারপাশে ধুধু মাঠ টাইপের ছিল, এই যে এরকমই ছিল। কিন্তু এখন যখন পূর্বাচলে আবার আসলাম, অনেক পরিবর্তন, অনেক কিছু সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, লোকজন আসছে। আবার দেখলাম বেশ কিছু বাড়িঘরও হয়েছে। আমি যেভাবে দেখে গিয়েছি পূর্বাচলকে, সে দেখাটা একেবারেই পাল্টে গিয়েছে। 5-6 বছরে অনেক পরিবর্তন। যে জায়গাগুলো ছিল মাঠের পর মাঠ, সেগুলোতে এখন ইটকাট পাথরের বসতি গড়ে উঠছে। একটা ধুধু মরুভূমিকে ধীরে ধীরে জনপদে রূপান্তরিত হতে দেখতে পারাটাও নেহায়াত খারাপ কিছু না। যাই হোক, এক টুকরো স্বপ্ন এদিকে কোথাও না কোথাও আমারও আছে। এই যে চলে এসেছি সেই 300 ফিটের হাঁসের মাংস খাবো বলে। এই হাঁডিটা পুরোটাই নিয়েছিলাম, যেহেতু আমরা লোকজন অনেক ছিলাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাঁডিটার ভিতরে যে হাঁসটা রান্না হয়েছে, সেটা যে এত ঝাল ছিল, সবার মোটামুটি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ছিল, একেবারে যাকে বলে ভয়ঙ্কর অবস্থা। তো সেই হাঁসের মাংস আমরা দেখে যতটা মজা পেয়েছি, খেয়ে কিন্তু অতটা মজা পাইনি। এত বেশি ঝাল ছিল আর গরম ছিল যে খেতে গিয়ে আসলে সত্যি খুব নাজেহাল হয়ে গিয়েছিলাম। আর আমরা যে রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, দেখলাম এই রেস্টুরেন্টটা সবাই খুব আগ্রহ নিয়ে রিকমেন্ড করছে। তো সেই জন্যই এই রেস্টুরেন্টটাতেই আমরা এসেছিলাম। এই যে হাঁডির মুখ একদম ওপেন করা হয়ে গেল, আর ভেতর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, সাথে মজার হাঁসের মাংস। ভয় দিতে গিয়ে এখনও মুখে পানি আসছে ঠিকই, কিন্তু বিশ্বাস করেন প্রচণ্ড ঝাল ছিল এই হাঁসের মাংসটা। আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি এই আগুন গরম ঝালের হাঁসের মাংস দিয়ে রুমালি রুটি খাওয়ার জন্য। তো আজকে এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। সব চলে এসেছে প্লেটে প্লেটে হাঁসের মাংস আর রুমালি রুটি। এখন খাবার দাবার করার পালা, আপনারাও চলে আসুন। আর হ্যাঁ, যে রেস্টুরেন্টটায় আমরা সুন্দর সময়টা কাটিয়েছি সেটা হচ্ছে নবান্ন। রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে আমার মেয়ে ফটো সেশন করেছে, আমরাও সুন্দর সময় কাটিয়েছি। তো আজকে এই পর্যায়ে থেকেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।